নমস্কার, আমি শাশ্বত মিত্র। আজকের ভিডিওতে প্রথমেই আমরা মিউচুয়াল ফান্ডের যে স্ট্রেস টেস্ট ডাটাটা রিলিজ করেছে, যেটা সেবি চেয়েছিলেন, সেবি চেয়ারম্যান বলেছিলেন যে মিউচুয়াল ফান্ড কীরকম পারফর্ম করছে সেই অনুযায়ী ডাটাটা দেওয়া হোক, তাহলে বোঝা যাবে। সেটা নিয়ে আলোচনা করব, মার্কেট পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব, আর ওয়ার্ল্ড মার্কেট এবং আমাদের মার্কেটের তুলনায় আমরা কোন দিকে যাচ্ছি সেই নিয়ে আমাদের যা বলার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই মিউচুয়াল ফান্ড ডাটা নিয়ে আপনাদের বলি যে সেবি যেটা জানতে চেয়েছিল মিউচুয়াল ফান্ডের থেকে, যদিও এগুলো সব থিওরিটিক্যাল, এটা মনে রাখবেন, প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে সেবি জানতে চাইছে যে কত দিনে আপনি পোর্টফোলিওর 25% বা 50% শেয়ার বিক্রি করে দিতে পারবেন। এখন মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ক্ষেত্রেই জানতে চাইছে, লার্জ ক্যাপে জানতে চাইনি। এখন যদি টোটাল আমি বলি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, সেটা মোটামুটি ফেব্রুয়ারি 29 তারিখ অনুযায়ী 54.52 ট্রিলিয়ন রুপিস, 54.52 ট্রিলিয়ন, মানে 54,52,000 কোটি টাকা হচ্ছে সাইজ অফ দ্য ফুল টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। 1 লক্ষ কোটি মানে 1 ট্রিলিয়ন, সেই হিসাবে 54.52 ট্রিলিয়ন, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সাইজ। এখন এর মধ্যে যদি আপনি বলেন যে 25% বা 50% বেচতে হবে, ধরুন এর মধ্যে ধরে নিলাম মিড ক্যাপ স্মল ক্যাপ মিলিয়ে হয়তো খুব বেশি হলে 20 লাখ কোটি টাকারই হবে। তার 25% মানে 5 লাখ কোটি টাকা, তার 50% মানে 10 লাখ কোটি টাকা। তা মার্কেটে যদি আপনি বেচেন তাহলে তো কাউকে নিতে হবে। তো সুতরাং বুঝতেই পারছেন যে কারা নেবে, বড় শেয়ার কারা নেয়, অন্য কোনো মিউচুয়াল ফান্ডই নেয় বা এফআইআই নেয়, তা কাউকে তো নিতে হবে আপনি বেচলে। তাহলে বুঝতে পারছেন 10 লাখ কোটি টাকা যদি একবারে বিক্রি আসে তাহলে মার্কেটে কী অবস্থা হতে পারে। দিজ আর অল থিওরিটিক্যাল এক্সারসাইজেস। এই এক্সারসাইজটা আমাদের দেশে আজকে প্রথম বলে হয়তো মার্কেট একটু রিয়্যাক্ট করে ফেলেছে, ভেবেছে কী না কী হবে, কোথায় কী হবে। কিন্তু বিদেশে যদি আপনি দেখেন, বিদেশি ব্যাঙ্কগুলো সমস্ত এই স্ট্রেস টেস্ট একটা পিরিয়ডিক্যাল টাইমে জমা দিতে হয়, যেটা মিউচুয়াল ফান্ডকেও অলরেডি সেবি বলেছে যে 15 দিন অন্তর জমা দিতে এই স্ট্রেস টেস্ট রিপোর্টটা। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সবথেকে বড় স্মল ক্যাপ ফান্ড দেখেন, সেটা হচ্ছে আপনার কী বলে নিপ্পন ইন্ডিয়া। তো নিপ্পন ইন্ডিয়া বলেছে ওর 27 দিন লাগবে 50% বেচতে, আর 25% বেচতে 14 দিন লাগবে। আবার কোয়ান্ট 6 দিন বলেছে, 6 আর 12 বলেছে 12 দিন লাগবে হচ্ছে 50% বেচতে, 6 দিন 25% বেচতে। এছাড়া বলেছে যদি মিড ক্যাপ যদি বেচতে হয়, মিড ক্যাপ বেচতে ওর 2 দিন লাগবে, ওর যে মিড ক্যাপ ফান্ডটা আছে সেটা বেচতে 2 দিন লাগবে। অ্যাক্সিস বলেছে মনে হয় 12 দিন লাগবে, 25% বেচতে 6 দিন লাগবে। তো এছাড়াও ওরা 9 রকম মানে 9 টাইপস 9 ভাবে একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টগুলো কি? স্ট্রেস টেস্টটা তো প্রথমে আপনাকে বললামই এটা, যে এরপরে দিয়েছে হচ্ছে কনসেন্ট্রেশন লায়াবিলিটি সাইড, মানে যত এইউম আছে, ধরুন টোটাল এইউম একটা ফান্ডের ধরুন সাপোজ ধরুন 1 লাখ কোটি টাকা আছে, সেই 1 লাখ কোটি টাকা এইউমের মধ্যে 10% মানে প্রথম 10 জন ইনভেস্টর কত পার্সেন্ট পোর্টফোলিওটা ধরে রেখেছে, মানে প্রথম হায়েস্ট 10 জন ইনভেস্টরের কাছে ওই 1 লাখ কোটি টাকার কত কোটি টাকা ইনভেস্টেড আছে হায়েস্ট 10 জনের মধ্যে, সেই রিপোর্টটা দিয়েছে। এটা হচ্ছে কে বলছে কনসেন্ট্রেশন লায়াবিলিটি সাইড। থার্ড বলছে পোর্টফোলিও অ্যানুয়ালাইজ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কথাটা শুনে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, আমি বাংলায় এটাকে বোঝাবার চেষ্টা করছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে ডিভিয়েশন কথাটা মাত্র মানে এদিক আর ওদিক, মানে কি, মানে মার্কেট ওঠা পড়ায় 1 বছরের মধ্যে পোর্টফোলিওটা কত পার্সেন্ট লস থেকে কত পার্সেন্ট প্রফিটে গেছে, বা আদৌ কত পার্সেন্ট প্রফিট ছিল সেটা কত পার্সেন্ট প্রফিটে হয়েছে, বা কত পার্সেন্ট লস ছিল কত পার্সেন্ট প্রফিটে গেছে। ধরুন এপ্রিল মাসে যদি আমি অ্যানুয়ালাইজ ধরছি, ধরুন এপ্রিল মাস থেকে ধরছি, এপ্রিল মাসের 1 তারিখে 2023-এ এপ্রিল মাসের 1 তারিখে পোর্টফোলিওটা হয়তো 5% লস ছিল ধরে নিচ্ছি, এবং এখন সেই পোর্টফোলিওটা হয়তো গেছে 24% মাঝে এক টাইমে 3 মাস পর, তারপরে আবার গেছে 10%, এরম করে ডিভিয়েশন কতটা অ্যানুয়ালাইজড মানে 1 বছরের মধ্যে কতটা ডিভিয়েট হয়েছে। তো এই যে ওপর নিচ যতটা মানে যতটা নিচে চলে গেছে, মার্কেট 3-4 বার ওঠানামা করেছে, তাই এইভাবে
প্রতি বছরে এই অ্যানুয়ালাইজ ডিভিশন যেটা হয়েছে সেটাকে বলতে বলেছে। তাহলে কি হবে, যার যত এদিক ওদিক, মানে যার যত মাইনাস থেকে প্লাসের পরিমাণটা বেশি, বা প্লাস থেকে মাইনাসে, ধরুন -5 সেখান থেকে +35, -10 সেখান থেকে +30, তাহলে এই যে এই পুরোটা হিসাব করলে যার যত বেশি সেই পোর্টফোলিওর রিস্ক তত বেশি, সেই রিস্কটা ক্যালকুলেট করেছে এখান থেকে। ফিফথ যেটা করেছে সেটা হচ্ছে এর সঙ্গে আবার বেঞ্চমার্ক ডিভিয়েশনের তুলনা করেছে, মানে নিফটি ডিভিয়েশন ওই পিরিয়ডে কতটা হয়েছে সেটা তুলনা করেছে। আর একটা রিপোর্ট চেয়েছে যে বিটা কত। বিটার কথাটার অর্থ হচ্ছে যেটা আপনার বেঞ্চমার্ক ইন্ডেক্সের তুলনায় আপনার পোর্টফোলিও একই টাইমে বেঞ্চমার্ক ইন্ডেক্স কতটা পড়েছে তার থেকে আপনার পোর্টফোলিও বেশি পড়েছে, বা বেঞ্চমার্ক ইন্ডেক্স কতটা বেড়েছে তার থেকে আপনার পোর্টফোলিও বেশি বেড়েছে না কম বেড়েছে। যদি বেঞ্চমার্ক ইন্ডেক্স যতটা বাড়ে আপনার পোর্টফোলিও যদি ততটা বাড়ে, সেটা তার বিটা দুটো যদি সমান হয় তার বিটা হচ্ছে 1। যদি বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকে আপনার পোর্টফোলিও বেশি বেড়েছে বা বেশি কমেছে, তার মানে আপনার বিটাটা হচ্ছে হাই বিটা। আর যদি বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকে আপনার পোর্টফোলিও কম বেড়েছে এবং পড়ার সময়ও কম বেড়েছে, তাহলে সেটা লো বিটা। তো সেটার একটা হিসাব নিয়েছে। থার্ড আরেকটা নিয়েছে পোর্টফোলিও ট্রেলিং 12 মান্থ পিই মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, মানে পোর্টফোলিওটা কত পিইতে চলছে এবং 1 বছর আগে কত পিইতে ছিল, এখন কত পিইতে চলছে, মানে পোর্টফোলিও ভ্যালুয়েশন খুব বেশি হয়ে গেছে কিনা, এটাও সেবি রিপোর্টে ওরা দিয়েছে। আর দিয়েছে হচ্ছে এর সঙ্গে বেঞ্চমার্ক ট্রেলিং পিইটা নিয়েছে। আর পোর্টফোলিওর টার্নওভার রেশিওটা কত, মানে টার্নওভার রেশিও মানে কতবার পোর্টফোলিওটার মধ্যে কেনা বেচা এইসব হয়েছে, এই একটা রিপোর্ট নিয়েছে। এই রিপোর্টের মধ্যে ওরা কি করেছে, অ্যাসেস করার চেষ্টা করেছে যে এই মিউচুয়াল ফান্ডটার আপনার রিস্ক কতটা আছে, কতটা রিস্ক আছে। এখন এই এক্সারসাইজগুলো কিন্তু খারাপ না, ফার্স্ট টাইম হচ্ছে বলে হয়তো অনেকে আগের দিন আমাকে অনেকে লিখেছেন এবং অনেকে বলছেন কি করব দাদা, আমি কয়েকটা মেসেজ পেয়েছি যে মিউচুয়াল ফান্ড কি তুলে নেবো যা আছে। দাদা আমার তো মনে হয় না। আমি আগের দিনও আপনাদের বলেছি মার্কেট এরম পড়বে উঠবে অনেক কিছু হবে, সেই অর্থে যদি আপনি ভাবেন যে আপনার মিউচুয়াল ফান্ডে ভয় আছে, তাহলে আপনি টাকা একমাত্র ঘরে ছাড়া কোথাও রাখতে পারবেন না। আর ঘরে আবার অন্যরকম ভয়, তার কারণ হচ্ছে আপনি যে ব্যাংকে টাকা রাখছেন সেই ব্যাংকেও যদি, যে কোনো ব্যাংক ইরেসপেক্ট অফ দ্য নেম, ছোটো ব্যাংক বড়ো ব্যাংক, যে কোনো ব্যাংকে যদি একসঙ্গে 50% ইনভেস্টার তার যা টাকা আছে তুলতে যায়, ব্যাংক ফেল করে যাবে। কারণ ব্যাংক তো সেই টাকাটা ঘরে নিজের কাছে রেখে দেয় না, রেখে দিলে আপনাকে ইন্টারেস্ট দেবে কী করে। ব্যাংক আবার সেই টাকাটা কাউকে ধার দেয়, সেই ধার থেকে সে যে ইন্টারেস্টটা পায় সেটা একটু বেশি, আপনাকে যে ইন্টারেস্টটা দেয় সেটা কম, সেখান থেকে ব্যাংকের লাভ হয়। তাহলে আপনি যদি সবাই মিলে আমরা তুলতে যাই, তাহলে ব্যাংকে কী বলতে হবে, যাদেরকে ধার দিয়েছে তারা বললো আমরা কেন শোধ দেবো, আমরা তো বলেছি এতদিন পরে শোধ দেবো, তাহলে তুমি বলো কমাও, তাহলে অ্যাকচুয়ালি ব্যাংক লাটে উঠে যাবে। যেটা আমেরিকায় হয়েছে দেখছেন কদিন আগে, যে ওদের SGB যে ব্যাংকটা প্রবলেম হলো, ঠিক এটাই হয়েছে। ভয় পেয়ে সব লোকে একসঙ্গে ছুটে গেছে নিজের ইনভেস্টমেন্ট তুলে নিতে। তো এরমভাবে ইনভেস্টমেন্ট তুলে নিলে যে কোনো সময় যে কোনো ভালো জায়গা, ভালো কোম্পানি যার সলিড ডাটা, সলিড সব কিছু ফান্ডামেন্টাল, সেও নষ্ট হয়ে যেতে পারে। তো এটা প্যানিকে যা কিছু হতে পারে, তো প্যানিকে কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। বাট ইটস প্র্যাকটিস, এই যে প্র্যাকটিসটা হচ্ছে এই প্র্যাকটিসটা ভালো। মানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিও বুঝছে যে আমি যদি যে ডাটাগুলো প্রডিউস করছি তাকে দেখে শুনে প্রডিউস করতে হচ্ছে, সেটা সেবি চেক করছে, তাহলে সেবি একটা আর্লি অন্তত তাকে বলতে পারবে যে তোমার ডাটা কিন্তু ভালো আসছে না, তুমি কিন্তু বড্ড বেশি চান্সেস, তোমার প্রচুর চান্স নিয়ে ফেলছো। তো সেইগুলোকে আপনি একটা ব্যবস্থা, মানে সেই জায়গাটা একটা তৈরি হচ্ছে। তো এটা আমি মনে করি মার্কেটের পক্ষে ভালো, কিন্তু প্রথমবার মার্কেট সবসময় যে কোনো কিছুতে রিয়াকশান বেশি দেয়। আপনারা দেখেছেন যখন প্রথম করোনা এসেছিল, করোনার কোনো খবরেই মার্কেট হিউজ রিয়াক্ট করতো, কিন্তু এখন মার্কেটে সেই রিয়াকশান, মানে এখন নয়, তারপরে 1 বছর পরে যখন আবার করোনার কোনো খবর এসছে সেই ধরনের রিয়াকশান নেই। প্রথম যখন যুদ্ধ আরম্ভ হলো রাশিয়া ইউক্রেন, হিউজ রিয়াকশান দেখেছেন। তারপরে যখন ইসরায়েল হলো, রিয়াকশান দেখেছেন। কিন্তু তারপরে কত রাশিয়া ইউক্রেন কত বেড়েছে, ইসরায়েলে কত হয়েছে, আপনি মার্কেটের রিয়াকশান দেখেছেন। তো এটাও অ্যাজ ইটস আ ফার্স্ট টাইম এক্সারসাইজ ফ্রম সেবি, আপনি রিয়াকশানটা দেখেছেন মার্কেটে। তো আমার মনে হয় না এটার জন্যই খুব বেশি রিয়াকশান হয়েছে। অনেকে আমাকে লিখেছেন এই যে পোল বন্ড ইস্যুতে কি রিয়াকশান এসছে, মেসেজ এসছে।
দেখুন ব্যক্তিগতভাবে আমার মনে হয় না পোল বন্ডটা বড় ইস্যু, কারণ পোল বন্ড টাকা দিয়েছে সেটা জানতে পারছে। টাকা তো কাউকে যে কোনো রাজনৈতিক দলকেই কোনো না কোনো যারা ব্যবসা করে তাদের কাছে ব্যবসাটা মুখ্য, তো তারা সবাইকেই টাকা দেয়, কেউ কাউকে বেশি দেয় কাউকে কম দেয়, এটা যার ব্যাপারের ওপরে তুলনা হয়। তো আমার মনে হয় না এটাও খুব একটা বড় ইস্যু হবে। আর যে নামগুলো সবাই দেখতে চাইছিল সেই নামগুলো আছে কি না, যারা দেখেছেন পোল বন্ড ইস্যুতে, তাদের ইন্ডিয়ার বিগেস্ট 3টে কোম্পানি আম্বানি, টাটা, আদানি, কারুর নাম পাওয়া যায়নি। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সেটার দিক দিয়েও মার্কেটে সেরকম কোনো প্রবলেম আছে বলে আমার মনে হয় না। তাহলে মার্কেট কেন পড়ছে? পড়ছে তার কারণ হচ্ছে বেড়েছে, বেশি বাড়লে তা পড়বে। মিড ক্যাপ আরও বেশি বেড়েছিল, মিড ক্যাপ কারেক্ট হচ্ছে। আপনি যদি ইনফ্যাক্ট বেঞ্চমার্ক ইন্ডেক্সের কথা বলেন, নিফটি বা ব্যাঙ্ক নিফটি পড়েছে কোথায়? 22,500 থেকে 22,100, 400 পয়েন্ট, 2%। এটাকে যদি পড়া বলেন, কিন্তু তার এগেনস্টে যদি আপনি স্টক দেখতে চান এবং স্টকের যদি ভ্যালু তার হাই থেকে দেখেন, মোস্ট অফ দ্য স্টক লুটস ইজ 30 to 50%, তো সেখানে সুন্দর কারেকশান হয়ে গেছে। তো মিড ক্যাপ আমার মনে হচ্ছে যথেষ্ট কারেকশান হয়েছে, আর একটু হতে পারে, আরও 5-10% হতে পারে। তার জন্য তৈরি রেখে যাদের টাকা আছে, দৃষ্টিভঙ্গি 2-5 বছরের বড় ব্যাপার, সেটা তো দেবেনই। মিউচুয়াল ফান্ড নিয়ে কিচ্ছু বলার নেই। আপনি যদি খালি ফেব্রুয়ারি মাসই দেখেন, ফেব্রুয়ারি মাস খালি, অন্য কিছু দেখছি না আমি, মিউচুয়াল ফান্ডের ডাটা রিলিজ করেছে ফেব্রুয়ারি মাসেই, আপনার ফেব্রুয়ারি মাসে 19,187 কোটি টাকার এসআইপি কালেক্ট হয়েছে। এটাও হায়েস্ট। এতদিন আমি 16,000 কোটি 17,000 কোটি টাকা বলতাম, ফেব্রুয়ারি মাসে 19,187 কোটি টাকার এসআইপি হয়েছে। 54 লক্ষ কোটি টাকার AUM, 19,000 এত কোটি টাকার আর এসআইপি অ্যাকাউন্ট কত জানেন? এসআইপি অ্যাকাউন্ট হচ্ছে, বলছি আপনাকে, এইসব ডাটাগুলো পেয়ে যাবেন, আপনারাও দেখলে আপনারাও পাবেন। 8.20 crore এসআইপি অ্যাকাউন্ট। তার মানে বুঝতে পারছেন যে কত লোক এসআইপির, এবং এটা দিনকে দিন বাড়বে বই কমবে বলে আমার মনে হয় না। মার্কেট পড়েছে তার কারণ হচ্ছে আমেরিকা যদি দেখেন, আমেরিকার ডাটা খারাপ এসছে, ইনফ্লেশন এত কিছুর পরেও সামলানো যাচ্ছে না। WPI যেটা মানে হোলসাম যেটা ইনফ্লেশন, সেটা প্রায় 60 বেসিস পয়েন্ট বেশি এসছে, মানে 0.6 বেশি। এটা অনেকটাই, মানে ভাবা যায় না। ওদের 10-20 বেসিস পয়েন্ট হলেই হিউজ রিয়াক্ট করে, সেই অনুসারে তো রিয়াকশানটা হয়নি। এবং শুধু তাই নয়, যেটা হচ্ছে কত টাকা স্পেন্ড হয়, সেই যে ইন্ডেক্সটা, এই মুহূর্তে ইন্ডেক্সটার নাম মনে পড়ছে না, সেটাও খারাপ এসছে। সেটা আসার কথা ছিল মানে 3.8, এসছে 3.6, মানে লোকের হাতে টাকা পয়সাও কম আর কি, এটা বোঝা যাচ্ছে। সুতরাং দুটো দিক দিয়েই খারাপ। তাই যারা আশা করছিল যে জুন মাস থেকেই ইন্টারেস্ট রেট কাট হবে, সেটা আরও পেছন হতে পারে। কারণ যতক্ষণ না, ওরা বলেই দিয়েছে, বারবার পাওয়েল সাহেব বলেছেন, যতদিন না আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারছি, রেট কাটের ব্যাপারে চিন্তা করছি না। সুতরাং এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর ইন্ডিয়া তো ওপরেই আছে। এরপরে ধরুন সামনে আজকেই ঘোষণা হয়েছে যে কালকে পোল ডেট অ্যানাউন্সমেন্ট হবে। আমি আপনাদের বলেছিলাম যে পোল ডেট অ্যানাউন্সমেন্টের পরে হয়তো একটা কারেকশান মার্কেটে দেখা যেতে পারে, কিন্তু অলরেডি সেটা আগেই হচ্ছে। আমার যতদূর মনে হচ্ছে মার্কেট তো মানে এইবারের মার্কেটটা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে এবারে মোটামুটি লোকে পোল রেজাল্ট সম্বন্ধে একটা যেন সবাই ধারণা করেই আছে, এবং সেই ধারণাটা অলরেডি প্রাইসের মধ্যে আছে। এখন ফ্যাক্টর করবে যে সেটা কত ভালোভাবে হয় না একদম মার্জিনাল হয়, সেই অনুসারে মার্কেট সেভ করবে। কিন্তু মার্জিনাল হোক আর ভালোভাবে হোক আর কত ভালোভাবে হোক, অ্যাকচুয়ালি যদি কারেন্ট ডিসপেন্সেশন থেকে যায়, সেক্ষেত্রে হয়তো মার্কেট আরও অনেক চলবে বলে আমার মনে হয়। এবং সেক্ষেত্রে স্টকগুলোর জন্য কোনো চিন্তা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। তাই 1-1.5 বছর, 2 বছর, 3 বছরের জন্য যারা নিয়েছেন, তারা না শেয়ার নিয়ে চিন্তা করুন, না স্টক নিয়ে চিন্তা করুন। কিন্তু অবশ্যই যারা আমার মতো, আমাদের মতো অনেক লোকের মতো ট্রেডিং করেন, তাদেরকে নিজেদের আরএমএস সম্বন্ধে সাবধান থাকতে হবে। এই যে মার্কেট এত বড় ফল হলো, লোকে বলছে আমার সব টাকা চলে গেল, কেউ আমাকে লিখেছেন 2 বছর ধরে যা কামিয়েছি সেটা 10 দিনে চলে গেল, অমুক তমুক। বাট বাই গড গ্রেস আমার আশেপাশে যারা আছেন, আমার সঙ্গে যারা আছেন, তাদের সেরকম লস হয়েছে বলে আমার মনে হয় না। আপনারা জানেন না, মোটামুটি গ্রুপেও যারা আছেন, আমি চেষ্টা করেছি তাদেরকে বলবার যে সাবধানে থাকুন, ইয়েতে থাকুন, টেনশন নেবার দরকার নেই, ঠিকঠাকভাবে ম্যানেজ করার চেষ্টা করেছি। সবসময় তো কিছু ভুল হবেই, কিন্তু রিস্ক যদি আপনি কমাতে পারেন, তার মধ্যে কিন্তু নয় যে আমি সব ঠিক আছি, আমি আগে থেকেই ধরে নিয়েছিলাম যে মার্কেট পড়বে, একবারও সেটা নয়। বলতে চাইছি আপনার রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম যদি ঠিক থাকে,
আপনি যখন বুঝতে পারছেন রিস্ক বাড়ছে, তার সঙ্গে যদি আপনি পোর্টফোলিও ছোট করেন, প্রতিদিনের কাজ পজিশান সাইজিং করেন, মানে পজিশানটা ছোট করে দেন, রিস্কটাকে ছোট করে দেন, তাহলে আপনি ঠিক হন বা ভুল হন, আপনার লসটা কিন্তু আপনার আয়ত্তের মধ্যে থাকবে। যেটা হয় আমাদের লসটা আয়ত্তের বাইরে চলে যায়, সেটা না হলেই ভালো। যাই হোক, মার্কেট এরমই থাকবে। তবে আজকে একটা ভালো জিনিস, 22,000কে আমরা ডিফেন্ড করেছি। আশা করছি মার্কেট এরপরে ভালোই, 21,800 না ভাঙলে আমি ফুললি নেগেটিভ হব না, সোজা কথা। দেখা যাক মার্কেট কোন দিকে যায়। আমার তো মনে হচ্ছে যেন স্টকগুলো যেরমভাবে একটা দাম এসেছে তাতে গুড কারেকশানটা দরকার ছিল, এবং কারেকশানটা প্রায় শেষ হবার মুখে বলে আমার মনে হচ্ছে। আই মে বি রং, মে বি টোটালি রং, হয়তো এটা কারেকশানের শুরু। আমার মনে হওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আপনাদের টেকনিক্যাল যারা আপনাদের অ্যাডভাইজার, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, টেকনিক্যাল অ্যাডভাইজার, তাদের সঙ্গে কথা বলে নিজেদের ঠিক করবেন। ভালো থাকবেন, উইকেন্ড ভালো করে কাটান। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে ভিডিওটা করলেই আপনি তার নোটিফিকেশনটা পান। নমস্কার।